নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অ্যানা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমরা যাত্রা শুরু করছি এক মনোমুগ্ধকর বর্ষাকালীন ডুয়ার্সের পথে। আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। এখান থেকে শিয়ালদা যাব রাত 8:30টায়। শিয়ালদা থেকে আমাদের ট্রেন। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। এই বর্ষাকালে রোডটা অবস্থাটা একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। যেদিকেই তাকাচ্ছি শুধুমাত্র খোবলা খোবলা গর্ত, গাড়ি যাচ্ছে, আমাদের পায়ে হেঁটে যেতেও ভয় লাগছে যদি এখনই পড়ে যায়। এত বাজে অবস্থা রোডের আমাদের। আমরা স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে আমরা এখন 5:33-এর শিয়ালদা নৈহাটির লোকালটা ধরে শিয়ালদা যাব। এখন 6:30 বাজে। আমরা শিয়ালদা স্টেশনে নেমে গেছি। 14 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেবে, তো এখান থেকে সে কারণে আগে 14 নম্বর প্ল্যাটফর্মের দিকেই চলে যাচ্ছি আমরা। আমাদের বোর্ডিং ছিল শিয়ালদা থেকে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। এটা শিয়ালদা থেকে ডিপার্ট করে রাত 8:35-এ। আর এই ট্রেনটা সপ্তাহে 7 দিনই চলে, সে কারণে খুব একটা বেশি প্রবলেম হয় না ডুয়ার্স যাতায়াত করতে। ট্রেনটা শিয়ালদা থেকে আলিপুরদুয়ার জাংশন অবধি। আমাদের কোচ ছিল B2 আর সিট নাম্বার ছিল 39 আর 41। শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে একেবারে নির্ধারিত সময় 8:35-এ আমাদের ট্রেন ছেড়ে দিল। শিয়ালদা থেকে ট্রেনে উঠলাম আর আমাদের গন্তব্য নিউমাল জাংশন। এই নিউমাল অবধি যে যাত্রাপথ এই ট্রেনের, তার মধ্যে টোটাল 22টা স্টপেজ পড়ে আর 113টি ইন্টারমিডিয়েট স্টেশন পড়ে। এখন 8:41 বাজে আর ট্রেন আমাদের প্রথম স্টপেজে এসে দাঁড়ালো, যেটা হচ্ছে বিধাননগর রোড। এখন 9টা বাজে আর ট্রেন এসে আমাদের দাঁড়ালো দক্ষিণেশ্বরে, যেটা আমাদের দ্বিতীয় স্টপেজ। তো এখন ডিনার করবার জন্য বসেছি। বাড়ির থেকে মা রান্না করে পাঠিয়েছিল পরোটা আর আলুর দম, তার সাথে মিষ্টিও দিয়েছিল। এবারে মা যেহেতু এই জার্নিতে আমাদের সাথে নেই আজকে, এবারের মা বাড়িতে, মাকে খুব মিস করছি। তো এখন ডিনারটা চলো করা যাক। এখন খাচ্ছি। না কেমন হয়েছে রান্নাটা? তো এটা হচ্ছে গিয়ে আমার ফেভারিট ট্রেজারি, যেটা হচ্ছে গিয়ে মিষ্টি। মিষ্টি থাকলে আমার আর কিচ্ছু চাই না। মিষ্টি খেতে এত দারুণ লাগে। বাবার মিষ্টি। কামারকুণ্ডু ঢুকলো তৃতীয় স্টপেজ। আমাদের জার্নির 3rd স্টপেজ কামারকুণ্ডু। এবার রাত্রিবেলা এখন ঘুম দেব সব। আর যদি মাঝরাতে উঠি তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, কারণ মনে তো হয় না উঠবো। তো একেবারে কালকে সকালবেলা তোমার সাথে দেখা করছি। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, গুড মর্নিং সবাইকে। এখন ভোরবেলা 5:30 বাজে। ভোরই ঘুম হয়ে গেছে। আর রাত্রিবেলা ঘুমটা এত সুন্দর হয়েছে। যাই হোক, এখন বাইরের দৃশ্যগুলো দেখো, এক একটা বাইরের দৃশ্য এত সুন্দর, অপূর্ব দৃশ্যগুলো না বাইরের। এই যাওয়ার পথে সবুজে ভরা মাঠ, যেখানে দেখো ধান চাষ হচ্ছে, অপূর্ব দৃশ্য বাইরের এখন। আর ভোরের এই টাইমটাতে এমনিতেও চারিদিকের ভিউ আরো ভালো থাকে। আর বাইরে একটু হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে।
এখন 6:28 বাজে। ট্রেন আমাদের 18তম স্টপেজে এসে দাঁড়ালো, ঠাকুরগঞ্জ। এটা তোমরা বলতে পারো বিহারেরই একটা পার্ট। কাঞ্চনকন্যা ওয়েস্ট বেঙ্গল থেকে বিহারে ঢোকার পর তারপরে আমাদের নর্থ বেঙ্গলের সাইডে যায়, সে কারণে ঠাকুরগঞ্জ, কিষানগঞ্জ এই সব জায়গাগুলো বিহারের আন্ডারেই পড়ে। ট্রেন পুরো 100 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ছুটতে ছুটতে এখন 7টা বাজে, আর আমাদের ট্রেন 19তম স্টপেজ নকশালবাড়িতে এসে দাঁড়ালো। স্টেশনগুলো না এখানকার একটুখানি ছোট্ট ছোট্ট, আর আমরা একটুখানি স্লাইড পেছনের দিকে রয়েছি বলে স্টেশনের বাইরেই আমাদের বগিগুলো সব থাকছে। এখানে স্টেশনগুলো এত ছোট ছোট। ট্রেন এখন আমাদের 20তম স্টপেজ বাগডোগরায় এসে দাঁড়ালো। এখন 7:15 বাজে। বাগডোগরা হিমালয়ের প্রবেশদ্বার এবং উত্তর পূর্ব ভারতের জন্য বিখ্যাত, কারণ এর আন্তর্জাতিক বিমানবন্দর এবং দার্জিলিং এবং গ্যাংটকের মতন জনপ্রিয় পাহাড়ি স্টেশনগুলির কাছাকাছি অবস্থিত। এটি তার সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত, যার মধ্যে রয়েছে সবুজ চা বাগান এবং মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য। ট্রেন নিজের আপন গতিবেগে চলছে, আর একদম পাশ দিয়ে সেবক রোড দেখা যাচ্ছে। এই রাস্তাতেই এনজেপি থেকে গাড়িতে করে আমরা দার্জিলিং বা গ্যাংটক যাই। দারুণ লাগছে ট্রেনের ভেতর থেকে এই ভিউটা দেখতে। সেবক রোড পেরিয়ে ট্রেন এখন এসে থামলো আমাদের জার্নির 21তম স্টপেজ শিলিগুড়ি জাংশনে। ট্রেন 8 ঘন্টা আগে এখানে পৌঁছেছে। অ্যাকচুয়াল অ্যারাইভিং টাইম ছিল এখানে 8:05, কিন্তু এখন বাজে 7:36। বাইরে বেরিয়েছি কিছু খাবার পাই কিনা দেখতে, কারণ মারাত্মক পরিমাণে খিদে পেয়েছে। শিলিগুড়িতে আগে আসার কারণটা কি, কারণ এখান থেকে ইঞ্জিনটাও একবার চেঞ্জ হবে। ট্রেন শিলিগুড়ি জাংশন ছেড়ে দিল, আর এর পরবর্তী স্টপেজ নিউমাল জাংশন। শিলিগুড়ি থেকে নিউমাল জাংশন পৌঁছাতে প্রায় 1 ঘন্টা সময় লাগে, আর এই 1 ঘন্টা ট্রেনটা যে রুটে যায় সেই রুটের অপূর্ব দৃশ্য। একদিকে অভয়ারণ্য আর একদিকে চা গাছের অপূর্ব দৃশ্য। তার মধ্যে রয়েছে প্রচুর ছোট বড় নদী, যেমন তিস্তা, মহানন্দা, রায়ডাক। তার উপর থেকেই ট্রেন ছুটে চলেছে আমাদের গন্তব্যের দিকে। ট্রেন এখন তিস্তা নদীর উপর থেকে যাচ্ছে। এই তিস্তা নদীর এই রূপ একমাত্র বর্ষাকালে এলেই দেখা যায়। আর ওই দূরে দেখো দেখা যাচ্ছে ওটা করোনেশন ব্রিজ। অবশেষে আমরা আমাদের গন্তব্য নিউমাল জাংশনে এসে পৌঁছালাম। ট্রেন একেবারে সঠিক সময় 9:18-তে আমাদের নিউমালে পৌঁছে দিয়েছে। স্টেশন থেকে এখন বেরোচ্ছি। স্টেশনের বাইরে পার্কিংয়ে আমাদের
গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। গাড়িতে উঠে তোমাদের সাথে আবার দেখা করছি। আলটিমেটলি গাড়িতে এখন উঠে পড়লাম। আমাদের রিসর্টে যেতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে। রিসর্টে আমি এখানে তো কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া রয়েছে। আমি তোমাদেরকে যে সব আরও যত ডিটেলস ওগুলো সব আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান দিয়ে অবশ্যই চেক করে নেবে। চলো আসি, ঢুকি আমরা। ঢুকে পড়ে তোমাদের লেফট সাইডে প্রথমে এখানে আছে রিসেপশন। রিসেপশন রয়েছে, আর ঠিক তার উল্টো দিকেই রাইট সাইডে রয়েছে একটা সুন্দর মন্দির, গণেশ ঠাকুরের মন্দির এখানে সুন্দর একটা। তারপরে একেবারে সোজা গিয়ে পরে আসছে হচ্ছে ফটোগ্রাফির জন্য একদম আইডিয়াল জায়গা। সামনে বিশাল বড় মাঠ, ওখানে ফটোগ্রাফি মানে দুর্ধর্ষ ফটোগ্রাফি হবে সামনে। আর একদম এখান থেকে আমাদের রুমের কাছে যাব আবার আমরা। সাইডে পার্ক রয়েছে, দোলনা, দুটো সেট দোলনা রয়েছে, একটা নিচু আর একটা নিচু। এখানে সিঁড়ি থেকে নামা যাবে এখানে, কারণ জায়গাটা একটুখানি উঁচু। এখানে কত নদীর পাথর এখানে, কারণ সামনেই এখানে একটা নদী রয়েছে। ওই নদীর এই মুহূর্তে ঠিক এতটা নদীতে জল, মূর্তি নদীর। আর সব রুমস গুলো রিসর্টের। চারিদিকে শুধু তাকাবে আর চারিদিকে তাকিয়ে শুধু গ্রিনারি আর গ্রিনারি। এটা হচ্ছে ডাইনিং হল এখানকার। ডাইনিং হলে তো লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনারের জন্য এমনি এসে পর বসে পর গল্প করার জন্য জায়গাটা খুব সুন্দর। আর এত সুন্দর মানে এরিয়াতে আমাদের রিসর্টটা, পুরো নিরিবিলি, পাখির ডাক। আর তোমাদেরকে আগে দেখা পুরো ঢালা বিশাল একটা মাঠ এখানে। আর এই দিকে হচ্ছে আমাদের রুম। আমরা রয়েছি রুম নাম্বার 106। তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। একদম ঢুকে পড়ি, এদিকে তো সুইচেস রয়েছে, একটা কাবার্ড রয়েছে এখানে, আয়না, কাবার্ড একটা, কাবার্ডে এক্সট্রা বালিশ রয়েছে।
এদিকে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা দেখে নাও, পরিষ্কার ওয়াশরুম একদম। গিজারও রয়েছে তোমার, মানে যেহেতু এই টাইমটাতে তো মানে ডুয়ার্স তো একদম মানে শীতের জায়গা, তো ওখানে গিজারটাও রয়েছে, এসি রয়েছে, কারণ এই টাইমটাতে গরম, যতই বৃষ্টির টাইমে আসো না আসো এই টাইমটাতে এখানে গরম। আর এখানে ব্যালকনি রয়েছে, ব্যালকনির সামনেও বিশাল বড় মাঠ, এই মাঠে চলে গেলেও দারুণ ফটোগ্রাফি হবে, মানে জায়গাটা নেচার নিয়ে ফটোগ্রাফি করার জন্য দারুণ। আর যারা নেচার ভালোবাসো তাদের তো অবশ্যই এখানে আসা উচিত, কারণ এত সুন্দর পরিবেশ, এত সুন্দর অ্যাম্বিয়েন্স এখানকার, মানে এলে পরে মনটা পুরো মানে শান্ত হয়ে যাবে এই শান্ত পরিবেশে থেকে। এখানে দেখো পুরো মাঠের মাঝখানে একটা মানে বসে গল্প করার জন্য আর ফটোগ্রাফির জন্য দারুণ জায়গা এটা, পুরো মানে মাঠের মাঝখানে তোমার যদি ফটোগ্রাফি করার খুব মানে ভালো লাগে ফটোগ্রাফিতে, তারপরে এখানে তুমি বিকাল বেলার দিকে চলে আসো, এসে পরে এখানে স্ন্যাক্স নিয়ে পর গল্প করো, দারুণ জায়গা, চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি। দেখো পার্কের মধ্যে পুরো মজা করছি এখন, আমার দোলনা ঝুলতে দারুণ লাগে, এখনো অবধি ভেতর থেকে এই দোলনা ইয়েটা চাইনি, আমার দোলনা ঝুলতে এত ভালো লাগে, যেখানে আমি দোলনা দেখি আগে আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে কি আমি আগে দোলনায় গিয়ে পর বসবো, মানে আমার দোলনা ঝুলতে এত ভালো লাগে। আর জোরে জোরে দোলনা ঝোলা তো মানে এখন ব্রেকফাস্ট নিয়ে ফ্রেশ হয়ে গেছি, আর এখন ম্যাগি খাচ্ছি, এগ ম্যাগি খাচ্ছি এখন। চলো তো ব্রেকফাস্টটা করে তোমার সাথে পরে দেখা করছি, সারাউন্ডিংসটা দেখাবো দিয়ে, ততক্ষণের জন্য তোমরা দেখতে থাকো। চলো এখন যাচ্ছি জঙ্গলের মাঝখানে, এবারে মানে মানে জঙ্গল জিনিসটা আমার এত ভালো লাগে, মানে নেচার লাভারদের জন্য। এগুলো কি গো, দেখো কত বাতাবি লেবু, দেখো এগুলো বাঁশ গাছ, ওটা তো তাল গাছ না, গোল গোল পাতা। কলা গাছ, এই রাস্তাটা যাবে হচ্ছে মূর্তি নদীর দিকে। এগুলো কি রিসর্ট না, এগুলো সব রিসর্ট, দেখো দুর্দান্ত দুর্দান্ত রিসর্ট এখানের। টি গার্ডেন, চা বাগান, চায়ের বাগান। ও এখানে ছবি উঠবে না গো, দারুণ ছবি উঠবে। হ্যাঁ জায়গাটা ঘুরে এসে পর এখন লাঞ্চ করবার জন্য বসে গেলাম। আজকের দুপুরের মেনু ছিল সাদা সাদা বাসমতি চালের ভাত, আলু ভাজা, ডাল। বাবা আর আমাদের সাথে আরেকজন দাদু গেছিল, ওরা না মাছ খেয়েছে, আর আমি যেহেতু মাছটা পার্সোনালি পছন্দ করি না, সে কারণে আমি ডিম দিয়ে, ডাল দিয়ে, আলু ভাজা দিয়েই ভাতটা খেয়েছি। আর পেঁয়াজটা একটুখানি ম্যান্ডেটারি জিনিস, কারণ পেঁয়াজ ছাড়া ঠিক খেতে ভালো লাগে না। এখন তো গ্রাম ঘুরছি আমরা টোটোতে বসেই, আগে থেকেই একটা টোটো আমাদের ঠিক করে রাখা ছিল, আর সেই টোটোতেই এখন যাচ্ছি। আবহাওয়াটা দেখো একদম মেঘলা, মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে আসবে। রাস্তায় যেতে যেতে বুঝতেই পারছো চারিপাশের পরিবেশ কেমন মন ভালো করে দিচ্ছে। রাস্তাটা একটু কাদামাটিতে ভরা, আবার কিছু কিছু জায়গায় পাকা রাস্তা, কারণ কাল রাতে তো ভালোই বৃষ্টি হয়েছিল এখানে। তবে টোটো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, একেবারে মাঝখানে রাস্তা, আর দুদিকে মাঠে সবুজে ভরা, আর কিছু কিছু সময় মাঝে মাঝে আমরা চা বাগানও দেখতে পাচ্ছি।
এই শান্ত পরিবেশ আর চারপাশের দৃশ্য একেবারে অসাধারণ। শহরের ভিড়ভাট্টা থেকে বেরিয়ে এমন জায়গায় আসলে অন্যরকম শান্তি পাওয়া যায়। মূর্তি নদী ভারতের পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলের একটি মনোরম এবং জনপ্রিয় নদী, যা গরুমারা জাতীয় উদ্যান এবং চাপড়ামারি বনের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এটি নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান থেকে উৎপত্তি এবং এর স্ফটিক স্বচ্ছ জলরাশি, চারিপাশের ঘন বন এবং সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য পরিচিত, যা পর্যটকদের বন্য প্রাণী দেখার, মাছ ধরার, পিকনিক করার এবং প্রকৃতি অন্বেষণের জন্য আকর্ষণ করে। তোমরা জলটা দেখতেই পারছো যে জলের কত বেগ, মানে কত গতিতে জলটা চলছে, আর জলের কলকল শব্দে পুরো মনটা ভরে যাচ্ছে। একদম স্বচ্ছ জল। আর হ্যাঁ, এই নদীর এরূপ শুধুমাত্র বর্ষাকালে এলে পরেই দেখা যায়। তুমি যদি অন্য কোনো সিজনে আসো তোমরা এখানে, এত বেশি জল তোমরা মূর্তি নদীতে দেখতে পাবে না। তখন মূর্তি নদীটা প্রায় শুকনোই দেখতে পাবে। তোমাদের জন্য পুরো জোরে বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করছি, একটা লাইক কিন্তু আমরা প্রাপ্য। তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলটাতে কমেন্ট করে দিও ভিডিওটাতে, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন টিপে বেল আইকনটি প্রেস করে দিও। দারুণ এখানের অ্যাম্বিয়েন্স, দারুণ। তা আমরা আবার টোটোতে উঠে পড়লাম। আবার এখান থেকে বেরিয়ে যাব একেবারে চা বাগানের মধ্যে। তো চটা তৈরির জন্য এখানে চলতা বাঁশগুলো দেখো কেটে কেটে স্তূপ করে রাখা রয়েছে। আমরা এই মুহূর্তে চাপড়ামারি অভয়ারণ্যর মধ্যে ঢুকছি। দূর দূর শুধু সবুজ চা বাগানেরই তুমি দেখতে পাবে, তার মাঝখানে মাঝখানে কিছু কিছু গাছ। এই প্রত্যেকটা গাছের মধ্যে লতানো লতানো পান পাতার মতন যেগুলো দেখা যাচ্ছে না, এগুলো জানো কি? এগুলো হচ্ছে গিয়ে গোলমরিচ। এই গোলমরিচ শুকিয়েই তৈরি করা হয়। আমরা এখন বাতাবাড়ি টি এস্টেটের মধ্যে রয়েছি, তারই এই পার্ক, যত টি গার্ডেন দেখতে পাচ্ছ চারিদিকে। আর এই পান পাতার মতন যে গাছগুলো দেখতে পাচ্ছ মাঝে মাঝেই, দেখো অনেকগুলো জায়গাতে রয়েছে এরকম গাছ। এগুলো হচ্ছে কি গোলমরিচের গাছ। এইগুলো যেগুলো হয়ে রয়েছে এগুলো সব গোলমরিচ। এগুলোই পরবর্তীকালে কালো শুকনো হয়ে পড়ে আমরা জিনিসটাকে ডাস্ট করে আর গোটা ইউজ করি, যেটা গোটা গরম মশলাতে, তারপরে নর্মাল মরিচের গুঁড়ো ছড়িয়ে। টি গার্ডেন আমার দারুণ লাগে। আচ্ছা, তোমরা যদি বুঝতে পারো ওখানে কিন্তু দুটো ময়ূর রয়েছে। জানি না বুঝতে পারছো কিনা, বাট অনেকগুলো আছে। দুটো আরো আছে। হ্যাঁ রয়েছে, রয়েছে চারটা ময়ূর রয়েছে। না ওটা বন্ধ করবি না, যদি উড়েই যায় ওটা ভালো লাগবে। দেখো চেষ্টা করছি দেখানোর এখন। আমি আরো কয়েকটা ময়ূর দেখানোর চেষ্টা করছি। দেখো গাছের মধ্যে বসে রয়েছে। খুব ভালো করে যদি লক্ষ্য করে দেখো তাহলে দেখো গাছের মধ্যে ময়ূরগুলো বুঝতে পারবে। দেখো নড়ছে ওইদিকে আরেকটা। মানে আমাদের ভাগ্য এত ভালো, আমাদের যে টোটোর যে চালক, উনি আমাদের এমন এমন কিছু স্পটে নিয়ে এসছেন যেখানে ময়ূর দেখা যাবে। দেখো যে জায়গাটাতে এখন রয়েছি, তো বড় বড় গাছ, আর কি দারুণ একটা। এটা হচ্ছে শাল গাছের জঙ্গল। কি দারুণ দেখো। আবার আমরা টোটোতে উঠে পড়লাম ময়ূর দেখার পরে। এবার আমরা যাচ্ছি গরুমারা এলিফ্যান্ট ক্যাম্পে হাতি দেখতে। এই সময় তো জঙ্গল সাফারি বন্ধ থাকে, কারণ এটা এখানকার সমস্ত বন্যপ্রাণীদের একটা ব্রিডিং সিজন। যখন জঙ্গল সাফারিটা হয় আর কি, কারণ এই টাইমে তো বন্ধ আছে, এই বর্ষাকালটা চলে গেলেই বোধহয় আবার জঙ্গল সাফারি শুরু হয়ে যাবে শীতকালে। আর এখানটা তো হচ্ছে জঙ্গল আদিবাসী নৃত্য সাফারি হয়। করে এসে পরে এই ঠিক সন্ধ্যাবেলা সাফারি করে এই আসে, মানে ঢুকে পড়ে রাইট সাফারি করে সাইডে আসার তোমরা একটা পর দালান দেখতে এখানটায় পাবে। ওই নৃত্য হয়। দালানটাতে ওইটাই তো বলছি। আদিবাসী নৃত্য
পরিবেশন করা হয়। আর দেখো চারিদিকে প্রচুর ট্রি হাউস রয়েছে, তোমরা চাইলে এখানেও এসে পরে সব এখানেও থাকতে পারো। রিসর্ট। দেখো ছোট ছোট করে ট্রি হাউস গুলো রয়েছে সব, এটাও সব কটেজ হাউসের মতন রয়েছে। আর হাতির পিঠে ওঠার এই সময় সামনে এর মধ্যে যে দিয়ে করে উঠতে হয়। সিঁড়ি দিয়ে উঠে যে এটা দেখতে পাচ্ছ, যখন মানে ডাঙ্গা হাতিটা ওইখানে সাফারি শুরু দাঁড়াবে, হয় এইখান এখন থেকে খোলা, এবার বাঁধা। হাতির ওপরে প্রত্যেকজন মানুষকে এখন চড়ানো সাফারি হয়। বন্ধ না, এখন তো ওই দূরে দেখতে পাচ্ছ তোমরা 3-4খানা হাতি দাঁড়িয়ে রয়েছে পরপর, আর ঘাসপালা খাচ্ছে হাতিগুলো এই মুহূর্তে। আমরা তো আগস্ট মাসে এখানে এসেছি, আর আগস্ট মাস হাতি দেখার বা গরুমারা জাতীয় উদ্যান উপভোগ করবার জন্য উপযুক্ত সময় নয়, কারণ বর্ষাকাল এবং পশু প্রজনন মৌসুমের কারণে জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত এটা বন্ধ থাকে, যার মধ্যে হাতির প্রজনন মৌসুমও অন্তর্ভুক্ত। বন্যপ্রাণী দেখার জন্য গরুমারা এবং ডুয়ার্স অঞ্চলে ভ্রমণের সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সর্বোচ্চ মৌসুম, যখন আবহাওয়া মনোরম থাকে এবং বনও খোলা থাকে। কিন্তু এই টাইমটাতে এসে তোমরা ডিসঅ্যাপয়েন্টেড হবে না, কারণ জঙ্গল সাফারিটা আমরা নাই করতে পারলে কিন্তু অনেক আরও জিনিস তোমরা এই টাইমটাতে এসে পর দেখতে পারবে। সবচেয়ে মেন ডুয়ার্সের যে বৃষ্টির উপভোগ সেটা তোমরা করতে পারবে। তো এখন স্ন্যাক টাইম আমাদের, মুড়ি মাখানো হয়েছে এখানে, চানাচুর মুড়ি আর চা খাওয়া হচ্ছে, আর অফকোর্স এক প্যাকেট তো চিপস মাস্ট। দেখো একবারে রাত হয়ে গেছে এখন, চারিপাশটা একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে রয়েছে আর ভারী বৃষ্টি নামছে টপ টপ করে। আমি রিসর্টের যে বারান্দায় সেখান থেকে দাঁড়িয়ে তোমাদের চারপাশটা দেখানোর চেষ্টা করছি। অত ভালো করে তো বৃষ্টিটা বুঝতে পারবে না, কিন্তু মানে মোটা মোটা বৃষ্টির ডবগুলো তোমরা বুঝতেই পারবে। স্যালাড ইজ নেভার এন্ডিং। ডিনার করতে চলে এসেছি, বাইরে এখনো বৃষ্টি পড়ছে, এখন 8:30 বাজে। আজকে ডিনারে আছে রুটি, আলু ভাজা, স্যালাড রয়েছে আর চিকেন রয়েছে। চিকেনটা আসছে, এখনো আসেনি। আমার যে কী জোরে খিদে পেয়েছে না তোমাদের বলে বোঝাতে পারবো না। সারাদিন মানে হয়তো এইটুকু একটু করে খাবার খাচ্ছিলাম, আর লাস্ট স্ন্যাক্সও খেয়েছি, তখন 5:30 বাজে। মারাত্মক খিদে পেয়ে গেছে। কি সব ঠিকঠাক? আরেকটা আইটেম, পাঁপড় ভাজা গরম গরম। কিন্তু পাপড়টা নরম হয়ে যাবে ফ্যানের তলায়। তুমি বলো। দারুণ এক্সপিরিয়েন্স, সব কিছু মিলিয়ে খুব সুন্দর। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে মেনু আমাদের চিকেনের গ্রেভি রাত্রিবেলার ডিনারের জন্য। তো ডিনার এখন করে নিলাম, ডিনার করে পর কালকে সকালে পরবর্তী পর্ব নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। ততক্ষণের জন্যে খাও দাও, সুস্থ থাকো, ঘুমাও। গুড নাইট সবাইকে।